সো গুড মর্নিং বাচ্চারা। আমরা গত ক্লাসে বংশগতি আর বিবর্তনের বংশগতি টপিক নিয়ে যা যা ডিসকাশন করে আসলো করছি, ঠিক তো? যা যা টপিকস আমরা এনসিইআরটির মধ্যে আছে সব টপিকস ডিসকাস করছি। আজকের ক্লাসে বংশগতি রিলেটেডই আমরা লাস্ট যে টপিকটা আছে সেই টপিকটা ডিসকাস করবো এবং সরাসরি বিবর্তনের যে টপিকটা আছে সেই বিবর্তনের টপিক আমরা যাইবো, ঠিক আছে? তো আশা করি আমরা যে লাস্ট ক্লাসটা আসলো যেখানে আমরা মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রস মেন্ডেলে যে পরীক্ষা নিরীক্ষা করছিলেন সেই পরীক্ষাগুলো নিয়ে যে ডিসকাশন করছি এটা নিয়ে কোনো ডাউট নাই। যদি ডাউট থাকে ইউ ক্যান আস্ক, ঠিক আছে না? আহ, আজকের ক্লাস স্টার্ট করি। আমরা দেখি যে বংশগতির আর কি টপিক আমরা এনসিইআরটির মধ্যে আছে আর সেটারে আমাদের কভার করতে লাগবো। আমরা টপিক হইছে লিঙ্গ নির্ধারণ, ঠিক আছে? লিঙ্গ মানে কি আমরা সবাই জানি। লিঙ্গ মানে যে একটা ছেলে না মেয়ে, একটা একটা জীব, একটা ছেলে মানে পুরুষ হবে না স্ত্রী হইব, ওই যে জিনিসটা ওইটা আমরা লিঙ্গ কই, ঠিক না? পুরুষ এবং স্ত্রী। তো যে পদ্ধতিতে মানে যে জিনগতভাবে পদ্ধতিতে একটা জীব কি হবে, স্ত্রী হবে না পুরুষ হবে সেটা নির্ধারণ হয়, ওই প্রসেসটারই আমরা ওই পদ্ধতিটারই আমরা কই কি লিঙ্গ নির্ধারণ, ঠিক আছে? যদিও এটা বিভিন্ন প্রাণীর মধ্যে বিভিন্ন রকমের হয়, হ্যাঁ। যেমন কিছু কিছু সরীসৃপ আছে যার মধ্যে এটা কি হয়, প্রাকৃতিক উষ্ণতার কারণে হয়। যদি উষ্ণতা বেশি থাকে, টেম্পারেচার বেশি থাকে, তাহলে পুরুষ হয়ে যাব। কোনোটার মধ্যে যদি টেম্পারেচার বেশি থাকে তো এটা স্ত্রী হয়ে যাব, ঠিক আছে? তো এটা উষ্ণতার কারণে হয়। বাকি কিছু কিছু জীবের মধ্যে এটা ক্রোমোজোমসদের কারণেও হয়, ঠিক আছে? তো ক্রোমোজোমসের কারণেই হওয়া এমন একজন এক্সাম্পল হয়েছে আমরা হিউম্যান বিংস, ঠিক আছে? মানুষ। তো মানুষের দেহে সেটা কিভাবে হয়, লিঙ্গ নির্ধারণ কিভাবে হয়, মানে যখন একটা বাচ্চা জন্ম হয় বা একটা বাচ্চা যখন মাতৃগর্ভে ডেভেলপ হয় তখন সে বাচ্চাটা স্ত্রী হইব না পুরুষ হইব সেটা কিভাবে নির্ধারিত হয়, ঠিক আছে না? এটা নির্ধারিত হয় আমরা কিছু বডিতে ক্রোমোজোমস থাকে যেগুলোর আমরা কই জনন প্রজনন ক্রোমোজোমস বা সেক্স ক্রোমোজোমস, ঠিক আছে না? এই ক্রোমোজোমস গুলার কারণে ডিসাইড হয় যে একটা বাচ্চা সে যখন প্রথম জাইগোট থেকে এমব্রায়ো হইয়া সে বাচ্চাটা যখন ডেভেলপ করে সেটা স্ত্রী হইব না পুরুষ হইব। সেই ক্রোমোজোমস গুলো হইছে এক্স ওয়াই এবং এক্স এক্স, হয়তোবা তোমরা জানো। মানে মোট কথা হইছে এক্স এবং ওয়াই, ঠিক আছে? যদি আমরা যেমন জানি যে প্রত্যেকটা ক্রোমোজোম আমরা বডিতে দুইটা সেটে থাকে, মানে আমরা বডিতে যে সেট অফ ক্রোমোজোম থাকে এটা ডাবল থাকে। একটা আমরা মানে মাদার প্যারেন্ট থেকে হওয়া আর একটা আমরা ফাদার প্যারেন্ট থেকে হওয়া। তো এখানে মধ্যে দেখো এই যে সেক্স ক্রোমোজোমটা আছে এটা অবভিয়াসলি দুইটাই থাকবো, আইদার আমার কম্বিনেশনটা থাকবো এক্স এক্স আর নাহলে কম্বিনেশনটা থাকবো এক্স ওয়াই। ক্লিয়ার? এবার আমরা জানতে লাগবো যে এক্স ওয়াই, যে এক্স ওয়াইটা হইছে কম্বিনেশন পুরুষের, ঠিক আছে? এক্স ওয়াইটা হইছে কম্বিনেশন পুরুষের, আর এক্স এক্সটা যেটা এক্স এক্সটা কম্বিনেশন স্ত্রীর, ঠিক আছে? স্ত্রীর মানে প্রতিটা মানব স্ত্রীর শরীরে যে সেক্স ক্রোমোজোমস গুলা থাকবো সেটা কোন কম্বিনেশনে থাকবো, এক্স এবং এক্স এ। ক্লিয়ার? আর একটা পুরুষের দেহে কি থাকবো, এক্স এবং ওয়াই তে। তার মানে আমরা যে এর আগের চ্যাপ্টারটার মধ্যে দেখলাম যে পুরুষের দেহে কি তৈরি হয়, প্রজনন কোষ তৈরি হয়। সেই প্রজনন কোষটারে আমরা কি কই, শুক্রাণু কই। সেই শুক্রাণুটা কিভাবে তৈরি হয়, মিওসিস কোষ বিভাজনে তৈরি হয়। তার মানে মিওসিস কোষ বিভাজনে এখানে এক্স ওয়াই ক্রোমোজোম থেকে একটা শুক্রাণুতে এক্স যাইব আর একটা শুক্রাণুতে ওয়াই যাইব। ঠিক সেইভাবেই একটা স্ত্রী দেহে জনন কোষটা হইছে আমরা ডিম্বাণু। সেই ডিম্বাণুটাও মিওসিস প্রক্রিয়ায় তৈরি হয় এবং এটাতে ক্রোমোজোম নাম্বারটা হাফ হয়ে যায়। তার মানে একটা ডিম্বাণুতে যাইব এক্স আর একটা ডিম্বাণুতেও যাইব এক্সই, ঠিক না? এখানের মধ্যে ভেরিয়েশন আনার কোনো উপায় নাই, এখানের মধ্যে এটাই যাইব। তো যদি আমার একটা শুক্রাণু যেটার মধ্যে এক্স ক্রোমোজোম আছে সেটা যদি মিলিত হয়, ফার্টিলাইজ হয়, মানে নিষেক হয় আরেকটা ডিম্বাণুর সাথে যেটার ভিতরে অবভিয়াসলি এক্স ক্রোমোজোমই থাকবে আর কোনো চান্স নাই, তাহলে আমার যে বাচ্চাটা তৈরি হইব সেই বাচ্চাটাতে ক্রোমোজোমের কম্বিনেশন হইব এক্স এক্স। তার মানে কি এটা একটা হইব স্ত্রী কন্যা, ঠিক? মানে স্ত্রীও কইতেছে আবার কন্যাও কইতেছে, মানে এটা হইব একটা কন্যা বাচ্চা, ঠিক না? কিন্তু যদি আবার এই কম্বিনেশন হয় তেও হইব এক্স এক্স, ঠিক তো? এটাতেও হইব কন্যা সন্তান। বাট যদি এই কম্বিনেশনটা হয়, মানে একটা শুক্রাণু যেটার মধ্যে ওয়াই ক্রোমোজোম আছে
এই ওয়াই ক্রোমোজোমওয়ালা শুক্রাণুটা যদি ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়, তাহলে আমরা পাই এক্স ওয়াই কম্বিনেশন ওয়ালা একটা বাচ্চা, যেটা হইব একটা পুরুষ। ঠিক তো? সেম ভাবে আমরা এখানেও দেখতে পাই এক্স ওয়াই পুরুষ। ঠিক তো? তার মানে কি আমরা 50-50% চান্সেস দেখতে পাই যে আমরা এখানে 50% চান্স থাকে যে বাচ্চাটা কি হইব এক্স এক্স, আবার 50% চান্স থাকে যে বাচ্চাটা কি হইব এক্স ওয়াই, মানে এক্স এক্স মানে স্ত্রী আর এক্স ওয়াই মানে পুরুষ। কারেক্ট? এই যে ব্যাপারটা, আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে। তো আমরা এই জায়গার মধ্যে একটু লক্ষ্য করি যে যদি একটা পুরুষের দেহের থেকেই এক্স ওয়াই দুইটা ক্রোমোজোম যায়, আর ওয়াই ক্রোমোজোমটাই ডিসাইড করে অ্যাকচুয়ালি যে এটা পুরুষ হইব, আর এক্স ক্রোমোজোম যদি নিষিক্ত হয় তাহলে ডাবল এক্স ক্রোমোজোমে এটা নির্ধারণ করে যে বাচ্চাটা একটা কন্যা সন্তান হইব বা এটা স্ত্রী হইব। ঠিক না? তাইলে অনেক জায়গাতে যে আমরা কি করি, মানে ইন্ডিয়ারই বিভিন্ন জায়গাতে যে কি হয়, মারে বা স্ত্রীরে দোষ দেওয়া হয় ফ্যামিলির দ্বারা যে কেলিগা কন্যা সন্তান হইছে। যদি আজকের দিনে ইন্ডিয়া অনেক বেশি ডেভেলপড, তো এইসব জিনিস অনেক কমই দেখা যায়, বাট স্টিল দেখা যায়। তো যদি আজকের দিনে ইন্ডিয়াতে একটাও কেস এমন দেখা যায় যে কন্যা সন্তান হওয়ার পরে মারে গালি দেওয়া হয়, তাহলে আমরা অনেক ব্যাকডেটেড সোসাইটিতে আজকের দিনেও আছি। ঠিক না? এটা আমরা ফেলিয়ার, বিকজ আমরা জিনগতভাবে যে একটা বাচ্চার লিঙ্গটা মা না বাবা নির্ধারণ করে, এটা যদি আমরা নাই জানি, তাহলেই আমরা এরকম অশিক্ষিতর মতো কথাবার্তা কইমো আমরা। ঠিক আছে না? এবং তার কারণে আজকের দিনে ক্লাস 10, ক্লাস 12 এনসিআরটি, ক্লাস 8 এনসিআরটি এই জিনিসটারে অনেক দৃঢ়ভাবে তুলে ধরছে সমাজের সামনে, যে কি একটা সন্তান কন্যা হইব না স্ত্রী হইব এটা ডিসাইড করে এই ওয়াই ক্রোমোজোমটায়। ঠিক আছে না? এক্স ক্রোমোজোম আর এখানের এক্স ক্রোমোজোম একখানে যদি হয়ে যায়, এটা কন্যা সন্তান হইব। কিন্তু এক্স এর সাথে যদি ওয়াই আয়, আর এই ওয়াইটা শুধুমাত্র আইতে পারবো যদি শুক্রাণুর মধ্যে ওয়াই থাকে, আর অবভিয়াসলি শুক্রাণুটা কে তৈরি করে? পুরুষ যে পার্টনার থাকবো সে তৈরি করে। ঠিক তো? এবং সেই কারণে টিবিএসসি, সিবিএসসি সব বোর্ডের মধ্যেই একটা কোয়েশ্চেন যেটা কমন আসে যে দেখাও কিভাবে একজন পুরুষ, মানে একজন পুরুষ লিঙ্গ নির্ধারণ করার জন্য রেসপন্সিবল, আর কি বাচ্চার লিঙ্গ নির্ধারণ করার জন্য দায়ী। ক্লিয়ার? এই কোয়েশ্চেনটা আসে। তো এই কোয়েশ্চেনটার মাধ্যমে আমরা একটু সচেতন হতে লাগবো যে আগামীতে যদি আমরা আশেপাশে আমরা দেখি এইসব জিনিস, যে একটা মহিলারে ব্লেম দেওয়া হয় যে ভাই এ গার্ল হ্যাজ বিন বর্ন, তো আমরা এই জায়গাতে কইতাম যে না, এখানে মহিলার দোষ নেই, দোষটা পুরুষের। বিকজ দোষও না, বিকজ এটা তো 50-50% চান্সের। এখানে হচ্ছে ম্যাথামেটিক্স, এখানে হচ্ছে প্রবাবিলিটি। তো এই চান্সটাই পুরুষের কারণেই হইতে পারে। যদি পুরুষ বাচ্চাও হয়, যদি ছেলে সন্তান হয় তো ওইটা পুরুষ দেয়, আর যদি মেয়ে সন্তান হয় তো ওইটা পুরুষই দেয়। ঠিক না? তো চলো এই জিনিসটা জানি না আজকের দিনে আমরা যারা মানে গার্লসরা যে এই ভিডিওটা দেখতে আসো, এই যে ক্লাসটা দেখতে আসো, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড যে ফিউচারে ইউ উইল নট বি রেসপন্সিবল ফর ইউর চাইল্ডস সেক্স, বাট হু উইল বি রেসপন্সিবল? ইউর মেল পার্টনার উইল বি রেসপন্সিবল। একদম ক্লিয়ার কাট। ঠিক আছে? তো তো চলো বায়োলজি ক্লাসে উই শুড আন্ডারস্ট্যান্ড ইচ এন্ড এভরি টপিক ভেরি রলি, মানে র ভাবে আমরা প্রত্যেকটা টপিক আমরা বুঝবো। ঠিক আছে? তো সো দ্যাট আমরা নিজের লাইফের সাথে এটারে এঙ্গেজ করতে পারি। ক্লিয়ার? তো চলো লিঙ্গ নির্ধারণ টপিক এখানে শেষ। লিঙ্গ নির্ধারণ দেওয়ার এনসিআরটির উদ্দেশ্য এটা, যাতে সমাজ সচেতন হয়, মহিলারা যাতে সচেতন হয়, আর যারা কিছু অশিক্ষিত প্রাণীরা আছে তারাও যাতে একটু জ্ঞান অর্জন করে আর কি। ক্লিয়ার? তো চলো নেক্সট লেট আস মুভ টু দ্য টপিক বিবর্তন। ঠিক আছে? তো নিশ্চয়ই আমার পিছনে একটা অ্যানিমেশন দেখতে পারতেছো, যেখানে মধ্যে কি হয় একটা ছোট একটা অর্গানিজম ডেভেলপ করে অনেকগুলো অর্গানিজমের মধ্যে। ঠিক তো? আচ্ছা, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, বিবর্তনের সংজ্ঞাটাই কিছুটা এরকম যে মন্থর ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় পৃথিবীতে সরলদেহী জীব থেকে ধাপে ধাপে ক্রমবিকাশ ঘটিয়ে উন্নত ও জটিলদেহী জীবের আবির্ভাব ঘটে, তাকেই বিবর্তন বলে। ঠিক তো? মানে বিবর্তন হচ্ছে একটা জার্নি, একটা লম্বা প্রসেস, একটা লম্বা প্রক্রিয়া, মিলিয়ন মিলিয়ন বৎসরের একটা প্রক্রিয়া, যেখানে একটা সহজ সরল দেহী একটা প্রাণীর থেকে কঠিন কমপ্লেক্স একটা দেহী প্রাণী উৎপত্তি হয়েছে, আবির্ভাব হয়েছে এই পৃথিবীতে। ঠিক তো?
তো এটা একটা বায়োলজিক্যাল প্রসেস। এই বায়োলজিক্যাল প্রসেসের মধ্যে অনেক কিছু হয়, ঠিক না? জিনগত চেঞ্জেস হয়, অভিযোজন হয়, নেচারে সিলেক্ট করে নেচারের সাথে হারিয়ে যায়, অনেক প্রজাতি এক্সটিংক্ট হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, অনেক প্রজাতি বাঁচে যায়, এবং সব কিছুর মাধ্যমে একটা জার্নি কমপ্লিট করে যখন আজকের দিনে আমরা দেখি যে বিভিন্ন ভ্যারাইটি অফ প্রাণী আজকের দিনে আমরা সাইডে আছে, তখন আমরা এই যে লম্বা জার্নিটা, এই যে চেঞ্জেসটি, এটার আমরা কই বিবর্তন। ঠিক আছে? তো একদম সিম্পল যদি ডেফিনেশনটা আবার দেখো, যে ধারাবাহিক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া পৃথিবীতে সরলদেহী জীব থেকে ধাপে ধাপে ক্রমবিকাশ ঘটিয়ে, মানে ধাপে ধাপে ভাই, বিকজ এটা মানে ক্রমবিকাশ না হইলে হইতো না, হঠাৎ করে একটা জীব থেকে আরেকটা জীব আই গেছে, তারপরে তার থেকে সরল আবার একটা জীব আই গেছে, এটা হইতো না। অলওয়েজ এটা সরল থেকে জটিলতার মধ্যেই গেছে, সরল থেকে জটিলতার ডাইরেকশনেই গেছে। ঠিক আছে? ক্রমবিকাশ ঘটিয়ে উন্নত জটিলদেহী জীবের আবির্ভাব ঘটে, তাকে বিবর্তন বলে। তো আমরা এই জিনিসটারে অনেক ক্লিয়ারলি বুঝবো। বাট এর আগে আমরা যখন এই বায়োলজিক্যাল বিবর্তন কই, তখন আমরা পৃথিবীর যে বিবর্তনটা আছে এটারে ভুললে হইতো না, ঠিক না? পৃথিবীও একটা টাইমে কি আসলো, সেই জীবন হোল্ড করার তার মধ্যে ক্যাপাসিটি আছিল না পৃথিবীর। কারণ কি? কারণ পৃথিবী একটা সময় আগুনের গুলা আছিল, তারপর অনেক বেশি ঠান্ডা একটা আইসের গুলা হয়ে গেছে, তারপরে কি হয়েছে, যেটার মধ্যে বৃষ্টিপাত হয়েছে, জল পড়ছে, সেই জলের মধ্যে কিছু মানে যে ইনঅর্গানিক কেমিক্যাল গুলা আছে, এটি কেমিক্যাল রিয়াকশন করছে, করে সেটা আমরা যে প্রাথমিক অর্গানিক কিছু মৌল, ঠিক আছে না, প্রাথমিক যে মৌল, প্রাথমিক মানে কি, যে মৌল দিয়ে আমাদের আরএনএ ডিএনএ তৈরি। আমরা জানি যে আমরা সবাই, আমরা যত সমস্ত জীবিত প্রাণীরা আছে, জীবিত যে কোনো উদ্ভিদ আছে, একটা ব্যাকটেরিয়া, একটা ভাইরাস, একটা প্রোটোজোয়া, ঠিক আছে না, যাই হোক, সবের মধ্যে কি আছে, একটা জিনিস কমন, যেটা হচ্ছে ডিএনএ অথবা আরএনএ অথবা দুটোটাই। ক্লিয়ার? তো প্রথমত ধরা হয় যে আরএনএ আইছে, সেই আরএনএটা কিভাবে আইছে, সেই আরএনএ এর একটা স্ট্রাকচার আছে, সেই আরএনএ এর মধ্যে একটা গ্লুকোজ আছে, সেই আরএনএ এর মধ্যে কিছু নাইট্রোজেনের মৌল আছে, সেই জিনিসগুলো কিভাবে আইছে। তো আমি চাইবো যে তোমরা এই জিনিসটা একটু পড়ো, ঠিক আছে? আই ফ্রেম থেকে সরলে ইউ ক্যান টেক এ স্ক্রিনশট অলসো। যে পৃথিবীর সৃষ্টি প্রায় 4.6 বিলিয়ন বছর আগে গ্যাস ও ধূলকণার সংযোগনে এটা হয়েছিল, মানে এটা আমরা কই বিগ ব্যাং থিওরি। ঠিক আছে? বিগ ব্যাং থিওরিতে অনেক বেশি, অনেক একটা বার্স্ট হয়েছে স্পেসের মধ্যে, যার পরে পৃথিবী তৈরি হয়েছে, আমরা এই পুরো সৌরমণ্ডল তৈরি হয়েছে। প্রাথমিক পৃথিবী ছিল খুবই উত্তপ্ত ও অগ্নিগর্ভ। ধীরে ধীরে যদিও আজকের দিনেও পৃথিবী, মানে পৃথিবীর যে একদম সেন্টার আছে, পৃথিবীর যে কোর আছে, সেই কোরের মধ্যে আজকের দিনেও সূর্যের টেম্পারেচারের মতো টেম্পারেচার পাওয়া যায়, এখানের মধ্যে লাভা থাকে। আর্থের যে কোরটা, এটা আজকের দিনেও প্রচুর গরম। ধীরে ধীরে পৃথিবী ঠান্ডা হয়ে কঠিন স্তর তৈরি করে, তারপর কি গ্যাস নির্গত হয়ে প্রাথমিক বায়ুমণ্ডল গঠিত হয়, প্রথম বায়ুমণ্ডল গঠিত হইল, প্রবল বৃষ্টিতে সাগর মহাসাগর সৃষ্টি হয়, উষ্ণ জলে রাসায়নিক বিক্রিয়ায় জৈব যৌগ তৈরি হয়, মানে যেটা আমরা বললাম অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ তৈরি হয়, যেটার থেকে পরবর্তী সময়ে আরএনএ তৈরি হয়, যেটার থেকে পরবর্তী সময়ে ডিএনএ তৈরি হয়, যেটার থেকে পরবর্তী সময়ে একটা কোষের উৎপত্তি হয়। ঠিক আছে? তো একটা কোষের উৎপত্তি হয়, কারেক্ট? আর এই কোষটাই প্রথমে এক কোষী জীব থাকে, তারপরে অনেকগুলা কোষ মিললা বহু কোষী জীব তৈরি করে, ঠিক না? এই প্রসেসটাই হইছে বিবর্তন, একদম সিম্পল থেকে কমপ্লেক্স। তো আমরা যখনই বিবর্তন পড়বো, পৃথিবীর যে বিবর্তনটা আছে সেটারে আমরা ভুললে হইতো না, সেটা আমরা পড়তে লাগবো। তারপরে কি, এই জগৎ থেকে প্রথম প্রাণের উদ্ভব ঘটে, বাস এটাই পৃথিবীর হিস্ট্রি। পৃথিবীর হিস্ট্রি কি, যে সে 4.6 বিলিয়ন ইয়ার্স আগে জন্ম হয়েছিল, বাট তখন এসে একটা আগুনের গোলা আসলো, ক্লিয়ার? তারপরে ঠান্ডা হয়েছে, বৃষ্টি হয়েছে, আমাদের সাগর মহাসাগর হয়েছে, আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস জানা, যে সাগর মহাসাগরের মধ্যেই সবচেয়ে প্রথম প্রাণের উদ্ভব ঘটে, ক্লিয়ার? তো লাইফ সবচেয়ে প্রথম কোথায় স্টার্ট হয়? লাইফ সবচেয়ে প্রথম স্টার্ট হয় আমাদের সাগর মহাসাগরে, মানে জলাশয়ের মধ্যে, ঠিক তো? জলের মধ্যে লাইফ সবচেয়ে প্রথম স্টার্ট হয়, তারপরে সেই লাইফটা জল থেকে বাইরিয়া স্থলের মধ্যে, ক্লিয়ার? তো এই জিনিসগুলা যখন তোমরা ক্লাস 11-এ পুরো ক্লাসিফিকেশন পড়বাই, ক্লাস 12-এ যখন আবার ইভলিউশন পড়বাই বা বিবর্তন পড়বাই, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে আসলে তোমরা জানতে পারবে। ঠিক আছে? যদিও তোমরা ক্লাস 9-এ ক্লাসিফিকেশন পড়ছো, বাট আমি জানি যে তোমরা মনে নাই, বাট তাও কইয়া দিই, তোমরা যে ব্রায়োফাইটা পড়ছিলা, মনে আছে নি? ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এবং ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা কি, এর আগে আসলো আমরা সমদেহী প্রাণী, মানে সমদেহী উদ্ভিদ, মানে কি থেলোফাইটা।
থেলোফাইটা যে ফাইলামটা, সেই থেলোফাইটা ফাইলামে যত সমস্ত উদ্ভিদ আছে সে সমস্ত উদ্ভিদ জলে থাকে, কেউ উপরে থাকে না, স্থলে থাকে না, কিন্তু সব জলে থাকে। ব্রায়োফাইটস এর মধ্যে কি হয়, ব্রায়োফাইটস এর মধ্যে তারা জলস্থল মিলিয়ে থাকতে পারে বা তারা প্রজনন করার লেগে জল লাগে, কারেক্ট। সেম আমরা যদি অ্যানিমাল কিংডমের মধ্যে দেখি তেও আমরা সেম প্যাটার্ন একটা পাই, ঠিক আছে না। প্রথম ফাইলামটা কি আসলো আমরা অ্যানিমাল কিংডমে, পরিফেরা, যে সম্পূর্ণ জলের মধ্যে থাকে, ঠিক না। তারপরে আস্তে আস্তে যে আমরা অর্গানিজমস গুলা পাই, সেম আমরা কর্ডেটস এর মধ্যেও সেম এক্সাম্পলস পাই। প্রথম ফিশ, সমস্ত জলে থাকে। তারপরে অ্যামফিবিয়ান্স, অ্যামফিবিয়ান্স গুলা কি জলের স্থলে মিলিয়ে থাকতে পারে, বাট তারা প্রজনন করার লেগে জল লাগে। কিন্তু তারপরে এই রেপটাইল, যে রেপটাইলের কোনো সময় জল লাগে না, সে উপরে থাকতে পারে, স্থলের মধ্যে থাকতে পারে। তো এই প্রসেসটা, এই চেইনটা আমরা সমস্ত ক্যাটাগরিতে দেখতে পাই যখনই আমরা বিবর্তনের কথা কই, যখনই আমরা ক্লাসিফিকেশনের কথা কই, ঠিক আছে না। প্রথম যে একদম সিম্পল অর্গানিজমটা থাকবো সে জলের থাকবো, তারপরের যে ধাপটি আইব সেটি আস্তে আস্তে জল থেকে বেরিয়ে আয়, ক্লিয়ার। তো চলো, অনেক বেশি গল্প হইছে, নেক্সট আমরা টপিক অভিযোজন অবিবর্তন কি। তোমরা নিশ্চয়ই অভিযোজন শব্দটা শুনছো, ঠিক না, অনেক ছোটবেলা ক্লাসের মধ্যেও শুনছে যে অভিযোজন শব্দ কি। অভিযোজন মানে কি, অভিযোজন মানে হইছে সিচুয়েশনের সাথে মিল খাওয়াই নেওয়া, কারেক্ট। যেমন কি ধরে দাও, ফর এক্সাম্পল আজকে ইন্ডিয়ান আর্মির ড্রেস, ইন্ডিয়ান আর্মির যে ইউনিফর্মটা থাকে, ওয়ার ইউনিফর্মটা, এটা কি থাকে, এটা ক্যামোফ্লেজ থাকে, মানে অনেক বেশি মানে পাতা লতার মতো থাকে এই ড্রেসটা, যাতে কি হয় তারা যাতে যখন জঙ্গলে থাকবো তখন যাতে এই জঙ্গলের এনভায়রনমেন্টের সাথে তারা একদম মিলাই যায়, যাতে যে দুশ্মন আছে সে যাতে ইন্ডিয়ান আর্মিরে না দেখতে পারে, সেই সোলজারটারে না দেখতে পারে, কারেক্ট। ইট ইজ এ প্রসেস অফ অভিযোজন, মানে এটাই হচ্ছে অভিযোজন। এটা আমরা বিভিন্ন অর্গানিজমের ক্ষেত্রে দেখতে পারি, বিভিন্ন ভাবে দেখতে পারি। তো এই অভিযোজন আর বিবর্তনের মধ্যে কি সম্পর্ক আছে না সম্পর্ক নাই, ক্লিয়ার। যখন আমরা বিবর্তন পড়ি লাগে যে এটা অভিযোজন, যখন অভিযোজন পড়ি তখন লাগে এটার লেগে তো বিবর্তন হয়, ঠিক না। তো চলো একটু আমরা স্টোরি দিয়ে আসা যায়। তো স্টোরি আমরা শুনবো, স্টোরিটা আমরা দেখবো। স্টোরিটা কি, লেট আস সি, যে এটা হচ্ছে একটা পাখির স্টোরি, একটা পাখির না সরি, একটা আমরা প্রজাতির স্টোরি, পাখির প্রজাতি। যে অনেক বছর আগে একদল পাখি বাস করতো এক সবুজ উপমহাদেশে, যেখানে তারা নরম ফল খেত, ক্লিয়ার। এটা হচ্ছে প্লট প্রথম, এখনো ক্লাইম্যাক্স আইছে না স্টোরি। একদিন একটি প্রবল ঝড়ের ফলে কিছু পাখি ভেসে গিয়ে পড়লো একটি পাথুরি দ্বীপে, ক্লিয়ার। মানে একটা দেশের মধ্যে পাখি আসলো, মানে একটা ঘূর্ণিঝড় আইছে, ঘূর্ণিঝড়ে পাখি উড়ে আসে নিয়ে গেছে তারই পাশে থাকা একটা আইল্যান্ডের মধ্যে, একটা দ্বীপের মধ্যে, যেখানে মানে পাথুরি মানে নরম ফল টল পাওয়া যায় না, ঠিক আছে। যেখানে ছিল খুব কম ফল কিন্তু প্রচুর শক্ত খোলাযুক্ত বীজ, ক্লিয়ার। তো এখানে ফল আসিল না, বীজ আসিল। এবার নেক্সট দেখি তার সাথে কি হয়েছে। একটা জিনিস হইতে পারে কি, যে তার আচরণগত অভিযোজন হইতে পারে। আচরণগত অভিযোজন মানে তারা আচরণের মধ্যে, তারা বিহেভিয়ারের মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে। যেমন প্রথমে দ্বীপের পাখিরা অনেক সমস্যায় পড়লো, কিন্তু কয়েকটি পাখি শিখে ফেললো কিভাবে পাথর দিয়ে শক্ত সেই খোসাযুক্ত যে বীজ ভেঙে খেতে হয়। এটি ছিল এক নতুন আচরণ, ক্লিয়ার। এটি ছিল একটি আচরণ, মানে আচরণগত অভিযোজন। কয়েকটি পাখি কি শিখলো, যে তারা পাথরে ব্যবহার করে সেরা বীজগুলারে ভাইঙ্গা সে বীজগুলারে খাইতে পারে। সেই যে জিনিসটা সে শিখলো, এটা হচ্ছে তার আচরণগত, ঠিক না, যা বেঁচে থাকার সুযোগ বাড়ালো। অবভিয়াসলি অভিযোজন যখনই হয়, অভিযোজন হয়ই যাতে বেঁচে থাকার সুযোগ বাড়া যায়, ক্লিয়ার। কিন্তু জেনেটিক পরিবর্তন না হওয়ায় এটি পরবর্তী প্রজন্মে যাবে না। মানে কি, মানে যেহেতু এটা আচরণগত, ঠিক না, এটা জিনগত তো কোনো পরিবর্তন আনছে না। না একটা আজকে আমরা হাত দিয়া খাই, হ্যাঁ, আমরা যদি লন্ডন যাই তাহলে আমরা হাত দিয়া খাওয়া ভুলে যাবো, আমরা কি তার সবার সাথে মিলিয়ে চামচ দিয়ে খাওয়া স্টার্ট করবো। তো এটা কি আচরণগত, এটা তো আমার জিনগত কোনো পরিবর্তন হয়েছে না, না আমার জেনেটিক স্ট্রাকচার তো আর চেঞ্জ হয়েছে না তার কারণে, চামচ দিয়ে খাওয়ার কারণে, হাত দিয়ে খাওয়ার কারণে, কারেক্ট। তার মানে এই পাখিগুলা ডাইরেক্ট চোচ দিয়ে খাওয়া আর পাথর ব্যবহার করে খাওয়ার মধ্যে তো তার জিনগত তো কোনো পরিবর্তন হয়েছে না, না এটা তার আচরণগত একটা শিক্ষা, সেই শিক্ষা তারে বাঁচতে সাহায্য করবো। এবং যেহেতু সেটা শুধু আচরণগত, জেনেটিক না, তো এটা পরবর্তী প্রজন্মে যেত না, অবভিয়াসলি। পরবর্তী প্রজন্মে যদি না যায় তাহলে আমরা কি কইমু, যে পরবর্তী সময় দেখি। চলো নেক্সট আরেকটা পসিবিলিটি কি হইতে পারে, আরেকটা হইতে পারে যে জিনগত অভিযোজন, যেটারে আমরা বিবর্তন মানে যেটা থেকে বিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবো। যেমন পরবর্তী প্রজন্মে কিছু ছানা মানে কিছু বাচ্চা জন্ম নিল
আরো মজবুত ও চৌড়া ঠোঁট নিয়ে। ক্লিয়ার? মানে ওই যে ঘটনাটা ঘটলো না যে ঘূর্ণিঝড়ে পরে তারা আরেকটা দ্বীপে গেল, তার অনেক বছর পরে যে বাচ্চাগুলা জন্মাইলো তারার মধ্যে দেখা গেল কি তারার যে চোঁচটা আছে সেটা তার মা বাবার থেকে একটু বেশি মজবুত, একটু বেশি দৃঢ়, একটু বেশি চৌড়া। ভাই বিকজ এই যে চোঁচটা আছে, এই যে ঠোঁটটা আছে, সেই ঠোঁটটা কি সাহায্য করবো তারে ওই শক্ত যে বীজগুলো আছে সেই বীজগুলারে ডাইরেক্ট ভাঙতো, পাথর দিয়ে না বাট ডাইরেক্ট ভাঙতো, সাহায্য করবো। এটা ছিল প্রাকৃতিক জিনগত বৈচিত্র্যের ফল। প্রাকৃতিক জিনগত বৈচিত্র্যের ফল মানে জিনের মধ্যে এবার চেঞ্জ হয়েছে। বডির মধ্যে যখন আমরা কোনো একটা চেঞ্জেস পাইবো তখনই তার মানে এটা কি যে একটা জিনগত চেঞ্জ হয়েছে। তারপরে কি হয়েছে যে তারা শক্ত বীজ ভেঙে খেতে পারতো সহজে, ফলে তারা বেঁচে থাকতো, আরো বেশি প্রজনন করতো। মানে অবভিয়াসলি যখন এখানের মধ্যে যদি আমি 100টা পাখি ধরি না, 100টা পাখির মধ্যে তো সবারই একসাথে চৌড়া ঠোঁট আর মানে দৃঢ় চোঁচ আইছে না, না ধরিলাও যে এখান থেকে 50টা আইছে বলে মানে 50% আইছে, সেই 50%-এর মধ্যে জিনগত এই চেঞ্জটা হইছে আর 50%-এর মধ্যে হইছে না ভালো। যে 50%-এর মধ্যে হইছে সেই 50%টা কি হইব বেশি ভালো করে থাকবো এবং সে বেশি বেশি প্রজনন করবো, বিকজ তার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হইতো না। কারেক্ট? সে আরো বেটার ভাবে সেই এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পারবো। তাতে কি হইব এবং তাদের চৌড়া ঠোঁটের বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়লো। ক্লিয়ার? এবার যে 50%-এর চৌড়া ঠোঁট আইছিল না তারার থেকে অর্গানিজম কমতে থাকবো, মানে তারার পাখিগুলা জীবিত থাকা কষ্ট হয়ে যাবো তারার লিগা। ক্লিয়ার? কারণ তারা তো সবগুলা বিচরে খাইতে পারবো, তো এই বাকি 50% যারা চৌড়া ঠোঁট আইছে না তারার লিগে কিন্তু বাচ্চা থাকাটা মুশকিল হয়ে যাব এবং তারা বেশি জেনারেশন বাঁচতে পারতো না। বাঁচবো কারা? বাঁচবো তারা যারা চৌড়া ঠোঁট আবার বৈশিষ্ট্যটা বডিতে জেনেটিক ভাবে আই গেছে, যার কারণে তারা বেশি বেশি বাঁচবো, বেশি বেশি প্রজনন করবো। আর যেহেতু এটা জিনগত পরিবর্তন সেহেতু এটা পরবর্তী প্রজন্মে কি হইব পাস অন হইতে থাকবো, পরবর্তী প্রজন্মে যাইতে থাকবো এটা। এবং তার থেকে যদি 1000টা পাখি হয়ে পড়ে সেই 1000টা পাখির মধ্যে কি থাকবো চৌড়া ঠোঁট থাকবো। ক্লিয়ার? এবং এটি ছিল জিনগত অভিযোজন। এখন আমরা বিবর্তনে আইছি না, এটা হচ্ছে জিনগত অভিযোজন। ক্লিয়ার? জিনগত অভিযোজন। এই যে জিনগত অভিযোজন হইছে তার ফলে এখানে আমরা দুই রকমের পাখি দেখতে পারি না, যদিও দুইটা প্রজাতি নাও হইতে পারে, একই প্রজাতির দুইটা ভ্যারাইটি পাখি দেখতে পারি না আমরা। যে একটা রয়েছে এই চৌড়া ঠোঁটওয়ালা, ঠিক আছে, ধরে 50টা পাখি আছে এই চৌড়া ঠোঁটওয়ালা, চৌড়া ঠোঁটওয়ালা, আর 50টা পাখি আছে হালকা ঠোঁটওয়ালা, মানে সে আগে যে আসিল। কারেক্ট? তো এই যে চৌড়া ঠোঁটের যে ভ্যারাইটিটা আইছে সেটা তো নতুন আইছে না, হোক সে সেম প্রজাতি এবার আলাদা হইতেই লাগবে তেমন কোনো কথা না, হোক সে সেম প্রজাতির বাট একই প্রজাতির দুইটা পাখি তো এখানে, সেই পাখিটা তো আগে আসিল না। এটি তো আমরা বিবর্তনের ডেফিনেশনে পড়ছি না, যে কেমনে একটা সরল প্রকৃতির জীব থিকা একটা কঠিন প্রকৃতির জীব আইব। কারেক্ট? একটা জীব থিকা কেমনে আরেকটা জীব আইব। কারেক্ট? আগে আসলো কি সমস্ত এরকম পাখি আসলো যার ঠোঁটটা হালকা আসিল, কিন্তু নেচারের প্রভাবের কারণে তার মধ্যে জেনেটিক চেঞ্জ এরকম হইছে যে এবার চৌড়া ঠোঁটওয়ালা আরো 50টা পাখি জন্ম নিছে। কার থেকে? সে হালকা পাখিওয়ালার থেকে জন্ম নিছে। তারপরে তারা যে বাচ্চাগুলা করবো তারা সবটির মধ্যে কি হইব চৌড়া ঠোঁটই থাকবো, বিকজ এটা তো জিনগত পরিবর্তন, এবং তারার সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবো। তারপরে কি দেখা যাবে একটা সময় 100% কি হয়ে গেছে এই জায়গাতে সব চৌড়া ঠোঁটওয়ালা, মানে চৌড়া ঠোঁটওয়ালা পাখিই আছে, হালকা ঠোঁটওয়ালা পাখিই নেই। ঠিক তো? এখানে কি হইলো একটা নতুন ভ্যারাইটি হয়ে গেল না, একটা নতুন ভ্যারাইটি, সেই নতুন ভ্যারাইটিটা আগে আসিল না। এই যে জিনিসটা এখানে প্রজাতি আলাদা হইছে না, আমি বারবার কইরা, ঠিক আছে, প্রজাতিকরণ আলাদা জিনিস আর বিবর্তন আলাদা জিনিস। বিবর্তনের ফলে প্রজাতিকরণ হইতে পারে, জিনগত অভিযোজনের কারণে প্রজাতিকরণ হইতে পারে, বাট প্রজাতিকরণ ইভলিউশন মানে প্রজাতিকরণ হইলেই যে ইভলিউশন হইব তা না, ইভলিউশন এর আগে হয়ে গেছে, মানে বিবর্তন এর আগে হয়ে গেছে। এটা একটা কমপ্লেক্স দেহ অলরেডি তৈরি হয়ে গেছে, যেটা আগে সরল আসলো সেটা কমপ্লেক্স হয়ে গেছে অলরেডি, এবং আমরা বিবর্তনের এই জার্নিটারই ডিসকাস করি। ঠিক আছে? তারপরে কি সম্ভব? তার পরবর্তী সময় এটা সম্ভব যে প্রজাতি গঠন, ঠিক না, যেটাই আমি বারবার কইতাছিলাম যে প্রজাতি গঠন অনেক পরে হইব, এর আগে কিন্তু বিবর্তন হয়ে গেছে, ঠিক না, এর আগেই আমরা জার্নিটারে বিবর্তন কইলি। ক্লিয়ার? কারণ বাচ্চা থাকার লিগা ওখানে জিনগত অভিযোজন হয়েছে এবং এটা পরবর্তী সময়ে কি হয়েছে বংশগতিতে ট্রান্সফার হইব। এবার দেখো, যে সময় মূলভূমির পাখিরা আগের মতোই চিকন ঠোঁট নিয়ে নরম ফল খেয়ে চলছিল,
দ্বীপ ও মূলভূমির পাখিদের মধ্যে আরো দেখা সাক্ষাৎ বা প্রজনন ছিল না ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে। মানে যেহেতু সেই দ্বীপটা অনেক দূরে, সেই মেইন যে মূল ভূমিটা যেখানে পাখিটি এগুলা আসলো, তার মধ্যে একটা মানে ভৌগোলিক একটা কি হয়, ভৌগোলিক একটা বিচ্ছিন্নতা আইছে, যে তারা হয়তোবা সমুদ্র আছে মিডিলে, সেই সমুদ্রটা ক্রস করতে পারতো না উড়িয়াসীরা। তো কি হয়, তার মধ্যে দেখা সাক্ষাৎ হয় না, তার মধ্যে প্রজনন প্রক্রিয়া হয় না। বারবার বলতেছিলাম যে যেহেতু সেম প্রজাতি মানে তারা নিজেদের মধ্যে আহ প্রজনন করতে পারবো, জনন প্রক্রিয়া করতে পারবো, ঠিক না, যৌন জনন করতে পারবো। বাট যেহেতু সেগুলা অনেক দূরে দূরে আছে, একটা আরেকটার ভূমিতে যাইতে পারেন না, সেহেতু কি হয়েছে, একটা দ্বীপের মধ্যে তৈরি হওয়া সেই চৌড়া ঠোঁটওয়ালা পাখি আর মূল ভূমিতে থাকা হালকা চিকন ঠোঁটওয়ালা পাখি দুইটা একটা একটার সাথে প্রজনন করেন না, ঠিক আছে তো। এবং বহু প্রজন্মের পরে দ্বীপের পাখিরা নতুন, এটা কি হয়েছে, এটা না, আচ্ছা, পাখিরা নতুন গান ও প্রেমের আচরণ গড়ে তোলে। আচ্ছা, মানে পাখিরা, বুঝছি, এটা অ্যাকচুয়ালি আমি এই কারণেই লিখছিলাম, আমি ভুলে গেছি যে কি কারণ লিখছি। পাখিরা দেখবে খুব সুন্দর তারা গান গায়, ঠিক না, পাখির আওয়াজটা আমরা খুব সুন্দর আহ মধুর কণ্ঠের গান কই। সে যে গানটা থাকে না, সেই গানটা অনেকটি কারণে থাকে। পাখি যে আমরা দেখি না, পাখি যে সাউন্ড তৈরি করে, সে পাখির সাউন্ডটা অনেক কিছু কারণে থাকে। পাখির সাউন্ড একটা কারণ এটাও থাকে, তার প্রজনন প্রক্রিয়ার কারণে, তার পার্টনার খোঁজার কারণে, ঠিক আছে। তো সে তার পার্টনার খুঁজতে খুব সুন্দর মানে মধুর কণ্ঠে গান গায়, এটা আমরা গান কই, ঠিক আছে না। এবং তারা যেহেতু একজন একজনের চিনেই না, মানে মূলভূমিতে থাকা পাখি এবং দ্বীপে থাকা পাখি অনেক প্রজন্মের পরে কি হইব, তার যে প্রজনন প্রক্রিয়াটা হইব এটাই পুরো চেঞ্জ হয়ে যাব, ঠিক আছে। এমনকি একসাথে থাকলেও তারা আর একে অপরকে সঙ্গী হিসেবে চিনতে পারতো না, চিনতে পারবে না একসাথে থাকলেও। ক্লিয়ার, মানে অনেক বছর পরে, হাজার বছর পরে যদি একজন মানুষ, তুমি বা আমি, সেই দুইটা পাখিরে নিয়ে আসার একটা খাঁচার মধ্যে ঢুকাই দিই, তেও যে তারা একজন আরেকজনের সঙ্গী কোনো এক সময় আসিল, বা তারা পূর্বপুরুষ যে এক সময় আসিল, তারা এটা বুঝতো না, তারা ভাববো যে আলাদা আলাদা পাখি দুজনই। ক্লিয়ার, বিকজ তার যে প্রজনন প্রক্রিয়ার যে মেন্টালিটিটা, যেটা তার যে চিন্তা ভাবনাটা যেটা তৈরি হয়েছে, সেই চিন্তা ভাবনাটাই চেঞ্জ হয়ে গেছে। ক্লিয়ার, সো তখন কি হইব, দুটি আলাদা প্রজাতির রূপান্তরিত হয়ে গেল। মানে যখন আর একটা প্রজাতি আরেকটা প্রজাতির সাথে প্রজনন প্রক্রিয়া করতো না এবং করতে পারতোও না। ক্লিয়ার, তার বডির মধ্যে, তার জনন কোষের মধ্যে যে পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ আছে, তার মধ্যে যখন কেমিক্যাল চেঞ্জেস হয়ে যাইব এবং একটা যখন আরেকটারে রিকগনাইজ করতেই পারতো না, একটা পাখি যখন আরেকটা পাখি হয়তোবা সে সেম প্রজাতির থেকেই বিলং করতো কোনো এক সময়, বাট এখন ন্যাচারালি সে আর ওই আগের প্রজাতির সাথে প্রজনন করতে পারতো না, তখনই আমরা কি যে একটা নতুন প্রজাতি রূপান্তরিত হয়েছে, এবং সেটাও বিবর্তনেরই একটা পার্ট। ক্লিয়ার, তো সেটাও বিবর্তনেরই একটা পার্ট। তো আমরা কইতে পারি যে প্রজাতি গঠন প্লাস অভিযোজন বা অভিযোজন প্লাস প্রজাতি গঠন ইকুয়াল টু আমরা বিবর্তন, ঠিক না, ইকুয়াল টু বিবর্তন, এটা কইতে পারি। মানে বিবর্তনেরই পার্ট সব। অভিযোজন যেটা জিনগত হইব সেটা নেক্সট জেনারেশনে পাস অন হইব, এবং অনেক জেনারেশন পাস অন হইতে হইতে যখন একটা পুরো পপুলেশন ক্রিয়েট হয়ে যাব এই পার্টিকুলার একটা বৈশিষ্ট্যের, তখন আমরা এটা বিবর্তন কই। আর এই বিবর্তনের কারণটা কি আসলো, জিনগত অভিযোজন। কিন্তু মানে চারিত্রিক অভিযোজন যেটা, এটা কোনো সময়ই যেহেতু বংশগতভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যায় না, সেহেতু এটা বিবর্তনের পার্ট হইতো না। ক্লিয়ার, শুধুমাত্র জিনগত অভিযোজন, যেটা জিনগত অভিযোজন, বিবর্তন, তারপরে কি আমরা স্পেসিয়েশন অথবা প্রজাতি গঠন, একটা নতুন প্রজাতির উৎপত্তি। ডান, তো চলো আগে বাড়তে নেক্সট পার্ট আমরা এটা নিয়েই, যে যেহেতু আমরা দেখলাম এখানে যে কিছু কিছু বৈশিষ্ট্য আমরা নেক্সট জেনারেশনে যায়, আবার কিছু কিছু বৈশিষ্ট্য নেক্সট জেনারেশনে যায় না, যদিও দুটোটা বৈশিষ্ট্য আমার অভিযোজনের কারণেই হইতে পারে, আমার এনভায়রনমেন্টে, আমার প্রকৃতির মধ্যে থাকার কারণেই হইতে পারে, সেহেতু এখানে আমরা দুই ধরনের বৈশিষ্ট্য পাই, একটা যে অর্জিত বৈশিষ্ট্য, আর একটা উত্তরাধিকারিক সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য। এই দুটোর মধ্যে পার্থক্য কি, যে অর্জিত বৈশিষ্ট্য হইছে যেগুলো আমরা জন্মের পরে জীবনকালে শিখি, ঠিক আছে, যেগুলো আমরা জন্মের পরে জীবনকালে শিখি, এগুলোর আমরা কই অর্জিত বৈশিষ্ট্য। আর উত্তরাধিকারিক সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য কোনগুলা, যেটি আমরা জন্মের সাথে থেকেই জিনগতভাবে
বডিতে জনিত্রীর দেহের থেকে আমরা পাই, ঠিক তো? মা বাবার দেহের থেকেই আমরা যে ক্যারেক্টারস গুলা, যে বৈশিষ্ট্যগুলা পাই জন্মের থেকে, যেগুলো থাকে আমরা বডিতে, এগুলো হচ্ছে আমরা উত্তরাধিকারিক সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য। নেক্সট কি, এগুলি জীবের কোনো জিনগত পরিবর্তন সাধন করে না। মানে যে মানে শিখন পঠনের মাধ্যমে আমরা যে বৈশিষ্ট্য গঠন হয়, যেমন কি সুইমিং, রানিং, সাইক্লিং, কথা বলা, ঠিক না? আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কথা বলতেছি, সে বাংলা ল্যাঙ্গুয়েজটা শেখা, এইগুলা জিনিস আমার জিনগত কোনো পরিবর্তন, কোনো রকমের পরিবর্তন করতো না। এটা একদম কমন সেন্সের কথা, ঠিক না? এবং কিন্তু যেগুলি আমরা জন্মের থেকে আমরা বডিতে পাইতাছি, সেগুলো অবভিয়াসলি জিনগত পরিবর্তন করেই আইছে, যার কারণে আমরা বডিতে সেই জিনটা, সেই ফ্যাক্টরটা আমার বডিতে আইছে, যার কারণে আমার বডির মধ্যে কিছু এরকম বৈশিষ্ট্য দেখা দিচ্ছে। যেমন কি আমার চোখের কালার কি হইব, আমার স্কিনের কালার কি হইব, আমার ফেসের স্ট্রাকচার কি হইব, এটসেট্রা এন্ড এটসেট্রা, অনেকগুলা আছে, ঠিক তো? তো এগুলা কিন্তু অলরেডি ডিসাইডেড আছিল জন্মের থেকেই। যেহেতু সেগুলা জিনগত পরিবর্তন সাধন করছে, সেহেতু এগুলা আমার বডিতে আইছে এবং নেক্সট প্রজন্মেও যাইব, কারেক্ট? তারপরে কি, এই বৈশিষ্ট্যগুলি জনন কোষ দ্বারা বাহিত হয় না। অবভিয়াসলি জনন কোষ দ্বারা বাহিত হয় না, কারণ জনন কোষ দ্বারা শুধুমাত্র জেনেটিক বৈশিষ্ট্যগুলাই বাহিত হয়, ঠিক আছে? এই বৈশিষ্ট্যগুলি জিন কোষ দ্বারা, জনন কোষ দ্বারা বাহিত হয়। তারপরে কি, এগুলি বিবর্তনে সাহায্য করে না। অবভিয়াসলি যে অর্জিত বৈশিষ্ট্য, সেই অর্জিত বৈশিষ্ট্যগুলা বিবর্তনে সাহায্য করতো না। যেমন এর একটু আগে আমরা দেখছি যে পাথর দিয়া বীজ ভাঙ্গে, এটা কোনো নতুন ধরনের পাখি এখানে তৈরি হয়েছে না, বা নতুন ধরনের কোনো ভেরিয়েশন এখানে তৈরি হয়েছে না, কারেক্ট? ভেরিয়েশন ওই দিন তৈরি হয়েছে যখন সে পাখির ঠোঁটটাই চেঞ্জ হয়ে গেছে, বুঝা গেছে? তো যে উত্তরাধিকারিক সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য, এগুলা বিবর্তনে সাহায্য করে, এগুলা বিবর্তনের ফলেই আইছে, এগুলা বিবর্তনের ফলেই আইছে, বংশগতির মাধ্যমেই আইছে, কারেক্ট? তো যদি এই জিনিসটা বুঝা হয়, দেন আমি স্ক্রিন ছাড়তেছি, ইউ ক্যান টেক এ স্ক্রিনশট, এবং এটা এক্সামে এটা প্রমিনেন্ট কোয়েশ্চেন হিসাবে আয়। তো তোমরা এইসব জিনিসই লিখতে পারো, এই 4টা পয়েন্ট অনেক সুন্দর, মানে সহজ সরল পয়েন্টস, এই পয়েন্টসগুলো লিখতে পারো। নেক্সট আমরা যাই ডারউইনের প্রাকৃতিক নির্বাচনে। ডারউইন হইছেন এমনই একজন সায়েন্টিস্ট যিনি বিবর্তন নিয়ে স্টাডি করছেন। কিভাবে স্টাডি করছেন? যদিও তাই নিয়ে একা না, বিবর্তন নিয়ে প্রচুর মানুষের স্টাডি করছেন, ঠিক আছে, অনেক। তার থেকে আমরা ডারউইনের কিলিকা সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করি, বা আমরা এনসিআরটিতে আছে, হইতে পারে এটা এনসিআরটির যে চেয়ারম্যান আছে তাদের খুব প্রিয়, মানে ডারউইন বোধহয় ফ্রেন্ড আসলো, যদিও এটা না। আজকের দিনে বিবর্তন নিয়ে স্টাডি করে, মানে গবেষণা করে যারাই আছে, অনেকেই ডারউইনের তথ্যটারে আরেকটু ঠিকঠাক করে সেরা এই তথ্যটারই অ্যাকসেপ্ট করে, যদিও অন্য তথ্য মানারও একটা সমূহ আছে, একটা গ্রুপ অফ সায়েন্টিস্ট আছে। তো যদিও ডারউইন নিয়ে স্টাডি যেহেতু আমরা এনসিআরটিতে আছে, তো আমরা ডারউইন নিয়ে করবো। ডারউইনের প্রাকৃতিক নির্বাচনাবাদের মধ্যে কি কইছে যে চার্লস ডারউইন ওনার জাহাজ HMS বিগল নিয়ে আসিরা একটা গ্যালোপ্যাগস আইল্যান্ডের মধ্যে গেছিলেন। গ্যালোপ্যাগস আইল্যান্ড মানে এটা একটা আইল্যান্ড না, যদিও অনেকটি আইল্যান্ডের সমূহ, সবটি মিলে গ্যালোপ্যাগস আইল্যান্ড কয়। ওইখানে গিয়ে আসিরা তাইনে কিছু ফিঞ্চ পাখির ঠোঁটের বিভিন্ন রকম গঠনের উপর স্টাডি করছেন, লক্ষ্য করছেন, ঠিক আছে? এই যে তিনি লক্ষ্য করছেন, ওইটাই হয়েছিল আমরা এর আগে যে উদাহরণটা দিছি সেই রকম উদাহরণ, ঠিক আছে? তাই নিয়ে এটা নোটিস করছেন যে যত রকমের ফিঞ্চ পাখিগুলা আছে, সে পাখিগুলার উৎপত্তি একই জায়গার থেকে, বাট পাখিগুলার ঠোঁট একরকম না। ভাই, বিকজ পাখিগুলা থাকে ডিফারেন্ট দ্বীপে, এক একটা দ্বীপে সে পোকামাকড় পায় খাওয়ার লিগা, এক একটা দ্বীপে তার টোটালি বীজের উপর নির্ভরশীল থাকতে লাগে, এক একটা দ্বীপে তার যে গাছ আছে সেই গাছকে খোড়ল করে সে তার মধ্যে থাকতে লাগে। তো এক একটা দ্বীপের ক্রাইটেরিয়া এক এক রকম থাকার কারণে একই ফিঞ্চ পাখি যার উৎপত্তি এক জায়গা থেকে হয়েছিল সেটা তিনি বুঝছিলেন, সেই ফিঞ্চ পাখিগুলা যে ঠোঁট আছে সেই ঠোঁটগুলো আলাদা আলাদা, ডিফারেন্ট। এই ডিফারেন্ট কিভাবে হয়েছে? তো এটা তাদের মূল বিষয় আছে স্টাডি করা। তো তাই নিয়ে কি হয়েছে সমস্ত স্টাডি কইরা যে বৈচিত্র্য বিদ্যমান, মানে একই প্রজাতির মধ্যে বৈচিত্র্য থাকবোই থাকবো, ঠিক আছে, ভেরিয়েশনস থাকবোই থাকবো। সে প্রজাতি আলাদা না হইতে পারে, মানে প্রজাতি যখন আমরা আলাদা কই, বারবার এটা মাথাতে রাখবা, যেহেতু বায়োলজি স্টুডেন্টস, প্রজাতি যখন আলাদা কই তখন তার মানে আমরা ওই দুইটা এমন জীবরে বুঝাইতাছি যে তারা প্রজনন প্রক্রিয়া করতে পারতো না, ঠিক আছে, যৌন জনন করতে পারতো না। বাট যখন আমরা কইতাছি যে প্রজাতি এক, ভেরিয়েশন দুইটা, তখন তার মানে কইতাছি যে তারা যৌন জনন করতে পারবো, বাট তারার বডি ক্যারেক্টার্স, তার জিনগত যে অভিযোজন সেগুলো আলাদা আলাদা হয়েছে। মানে একজনের মধ্যে জিনগত গঠন একরকম, আরেকজনের মধ্যে জিনগত গঠন আরেক রকম, বাট তারা এখনো এই
মানে অ্যাবিলিটিটা আছে যে তারা জনন প্রক্রিয়াটা যৌন জননটা একসাথে করতে পারবো। যদি করতে পারে তাইলে আমরা সেটারে একই প্রজাতির কই, আর যদি করতে পারে না তাহলে ডিফারেন্ট প্রজাতির কই। ঠিক আছে? তো তাই নিয়ে কইছে যে যতই একই প্রজাতির হোক না কি লিগা, বাট তারা বডির মধ্যে ক্যারেক্টারস গুলা ডিফারেন্ট ডিফারেন্ট দেখা যায়, যার কারণে বোঝা যায় যে তার মধ্যে জিনগত গঠন আলাদা আলাদা ভাবে হয়েছে, জিনের যে চেঞ্জেস গুলো হয়েছে সেগুলো আলাদা আলাদা ভাবে হয়েছে। কারেক্ট? তো বৈচিত্র্য কইছে তাই না আছে। আরেকটা কইছে প্রতিযোগিতা বা সংগ্রাম হয়। সেই সংগ্রামটা কি কি হয়, প্রতিযোগিতা কি কি হয়? ঠিক আছে, বইয়াসরা বসে আঁকো প্রতিযোগিতা না, এটা এটা হচ্ছে সার্ভাইভেলের প্রতিযোগিতা, বেঁচে থাকার প্রতিযোগিতা। কি কি প্রতিযোগিতা? প্রথম অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা। অন্তঃপ্রজাতি মানে কি? অন্তঃপ্রজাতি মানে কি যে নিজেরই প্রজাতির মধ্যে প্রতিযোগিতা। যেমন তুমি দেখবা রাস্তাতে যদি তুমি কোনোদিন যে স্ট্রিট ডগসরা আছে তারা যদি খাওয়ান দো, দেখবে তারা নিজেরা মধ্যে একটু ক্ল্যাশ হয় যে কে আগে খাইতো কে পরে খাইতো, ঠিক না? এটারে কয় নিজের প্রজাতির মধ্যে প্রতিযোগিতা, অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা। ঠিক আছে? আর এটা কি আন্তঃপ্রজাতি প্রতিযোগিতা মানে হইছে ধরে নাও একটা জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে এটা বাঘ আছে, সে বাঘের শিকার কি হরিণ। এটা সিংহ আছে, সে সিংহর শিকারটা কি হরিণ। তো বাঘ এবং সিংহ তারা একজন আরেকজনের সাথে কম্পিট করেন না, একজন আরেকজনের সাথে সংগ্রাম করেন না একই শিকারের লিগা, ঠিক তো? দিস ইজ দ্য থিং, দিস ইজ দ্য থিং। এবং এই যে মানে সংগ্রামটা হইব, এই সংগ্রামটা কি কি জিনিসের লিগা হইব? এই সংগ্রামটা হইব এক খাদ্যের লিগা, এক স্থানের লিগা, ঠিক না, এক মিলনের লিগা। এই হচ্ছে তিনটা প্রধান কারণ যার লিগা কি হইব স্ট্রাগল হইব, যার কারণে সংগ্রাম হইব, যার কারণে প্রতিযোগিতা হইব। খাদ্যের লিগা প্রতিযোগিতা, নিজের প্রজাতির মধ্যে হইতে পারে, এটা আন্তঃপ্রজাতি হইতে পারে, দুই প্রজাতির দুই প্রাণীর মধ্যে একই খাওন লইয়া সেটা কম্পিটিশন। বাসস্থান নিয়ে হইতে পারে, যে একটা স্থানের মধ্যে কে থাকবো, এটাও আমরা দেখি যে কুকুরটার সবের এরিয়া থাকে, এক কুকুরের এরিয়াতে যদি আর কুকুর যায় তাহলে তারা সে এলাও করে না, তো বাসস্থান নিয়ে কম্পিটিশন থাকে তার মধ্যে, ঠিক না? তারপরে কি মিলন প্রক্রিয়া নিয়ে, তারা যখন সিজন, যদিও তারা যে যৌনজনন প্রক্রিয়াটা এটা সিজনাল, তো যখন যৌনজনন প্রক্রিয়াটার সিজন আসে তখন তারার মধ্যেই কম্পিটিশন হয় যে কোন পুরুষ পশুটা স্ত্রী পশুর সাথে যৌনজনন প্রক্রিয়ায় সম্মিলিত হইব, ঠিক তো? তো এই তিনটা কারণে তার মধ্যে প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতাগুলা অন্তঃপ্রতিযোগিতা মানে অন্তঃপ্রজাতি প্রতিযোগিতা আর আন্তঃপ্রজাতি প্রতিযোগিতা হইতে পারে। আরেকটা যেটা হইতে পারে এটা হচ্ছে পরিবেশের সঙ্গে, যেটা হচ্ছে সবচেয়ে কঠিন প্রতিযোগিতা। ঠিক আছে, অনেক প্রতিযোগিতা করে ভালো একটা প্রজাতি একটা জায়গাতে টিকছে, বাট হঠাৎ করে সেই জায়গাতে খরা দেখা দিছে, হঠাৎ করে সেই জায়গাতে সুনামি আইছে, হঠাৎ করে সেই জায়গাতে বন্যা আইছে, তুফান আইছে, হোয়াট এভার প্রাকৃতিক বিপর্যয়, প্রকৃতির যে চ্যালেঞ্জেস গুলো আছে সেই চ্যালেঞ্জেসের সাথে যদি সে মানিয়ে থাকতে পারে তাহলেই সে বাঁচবো, আর নিলে সেই স্ট্রাগলের মধ্যে সে হারিয়ে যাব। ঠিক আছে? এবং যদি সে হারিয়ে যায় তাহলে তার যে প্রজাতিটা আছে সেই প্রজাতি বিলুপ্ত হয়ে যাব, আর যেটা থাকবো সেটাই নেচারে সিলেক্ট করব, এবং এটারই আমরা কই প্রাকৃতিক নির্বাচনাবাদ, দ্য প্রসেস অফ ন্যাচারাল সিলেকশন। মানে ডারউইনে কইছে যে নেচারে আলটিমেট চ্যালেঞ্জ দিব প্রতিটা অর্গানিজমরে, প্রতিটা প্রজাতিরে, এবং নেচারের চ্যালেঞ্জে যে সার্ভাইভ করতে পারবো সেই প্রজাতিটাই থাকবো, এবং সেই প্রজাতিরই যে বৈশিষ্ট্যগুলো আছে এটা পরবর্তী প্রজন্মে পাস অন হইতে থাকবো। যেমন আমরা কি দেখছিলাম, সে পাখির নরম ঠোঁটওয়ালা, ঠিক আছে, নরম ঠোঁটওয়ালা যে পাখিগুলো আসলো চিকন ঠোঁটওয়ালা, তার লিগে বাচ্চা থাকাটা মুশকিল হইছে, যার কারণে তারা আস্তে আস্তে সংখ্যায় কমে আইছে। আর যে দৃঢ় চৌড়া ঠোঁটওয়ালা পাখিটা আসলো তার সংখ্যা বাইরে আইছে, এবং তারই বৈশিষ্ট্যগুলা পরবর্তী হাজার প্রজন্মের মধ্যে হাজার হাজার জীবের মধ্যে মানে পাখির মধ্যে ছড়াইয়া গেছে। ক্লিয়ার? এবং এটাই হইছে কারণ বিবর্তনের। কেবল সবলরাই বাঁচে এবং তাদের বৈশিষ্ট্য উত্তরাধিকারিক সূত্রে দেয়, উত্তরাধিকারিক সূত্রে পরবর্তী প্রজন্মে পাস অন হয়। ক্লিয়ার? তো এটা ডারউইনে কইছিলেন, খুব সুন্দর থিওরি, তাই না? খুব একটা লজিক্যাল থিওরি, কারেক্ট? চলো তারপরে আজকের দিনে আমরা যে বিবর্তন 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 এত বিবর্তন কই, ঠিক আছে না, এত ভাবে কই যে জাস্ট এ মিনিট, এমন ভাবে কই যে যেমন কি আমরা দেখছি বান্দর থেকে কিভাবে মানুষ হইছে না, আমরা আমরা চোখের সামনে দেখছি, বা যারাই কয় তারা দেখছে, ও খুব সুন্দর, ঠিকই তো আছে, একটা চিকন ঠোঁটওয়ালা পাখির থেকেই তো কঠিন ঠোঁটওয়ালা পাখি হইছে, বান্দর থেকেই তো মানুষ হয়েছে, আমি তো সব চোখের সামনে দেখছি।
ঠিক না? আমরা তো ভগবান না যে আমরা সব চোখের সামনে দেখতে পারবো। তো এটি কি হয়, আমরা যে বিবর্তনের আজকের দিনে যতটুকু স্টাডি করি, যতটুকু আমার কাছে তথ্য আছে, সেই সব তথ্যর একটা ভিত্তি আছে বা প্রমাণ আছে। সেই প্রমাণগুলা কি? সেই প্রমাণগুলো হচ্ছে এই যে তিনটা জিনিস আমি এখানে এনলিস্ট করছি। ঠিক আছে, এই তিনটা জিনিসের মধ্যে দেখো, এই যে হাতগুলা আমি নিছি, সেই হাতের মধ্যে একটা জিনিস দেখতে পারবা যে এই হাতের এই যে হাড্ডিটা, এই যে হাড্ডিটা, এই যে হাড্ডিটা, এই যে হাড্ডিটা, এই যে দুইটা হাড্ডি, সেই হাড়গুলা, সেই হাড্ডিগুলা সেম সেম, কারেক্ট? কিন্তু তুমি এটা নিশ্চয়ই দীক্ষা বুঝতে পারছো যে এই হাতগুলা একই অর্গানিজমের নিশ্চয়ই না, ঠিক তো? এটা মানুষের হইতে পারে, এটা অন্য কিছু হইতে পারে, এটা অন্য কিছু হইতে পারে, এটা অন্য কিছু হইতে পারে, কিন্তু তার মধ্যে একটা সামঞ্জস্যতা দেখা যায়, কারেক্ট? আবার এখানের মধ্যে, যেমন এখানের মধ্যে এই উপরে জায়গাটা নাই, তো এখানের মধ্যে আমরা কি দেখতে পারি, ওই যে হাতের আঙ্গুলগুলা, এই যে ডিজিটস গুলা আছে, হাতের আঙ্গুলগুলা আছে, সেই আঙ্গুলগুলা বাকিদের মতো সেমই, এই যে বাকিদের মতো সেমই, নাম্বার অফ ডিজিট সেম, নাম্বার অফ যে হাড্ডিগুলো আছে সেই হাড্ডিগুলো সেম। কিন্তু আবার এই জায়গাতে দেখো, এই জায়গাতে এটা হচ্ছে একটা পাখির পাখা, আর এটা হচ্ছে ধরে নাও, আচ্ছা, এটা হচ্ছে একটা পাখির পাখা, আর এটা হচ্ছে একটা ধরে নাও প্রজাপতির পাখা। সেই দুই পাখা কি সেম? মানে এখানে যে আমরা হাড্ডিগুলো সেম দেখছি, সেগুলো কি এখানে সেম থাকবো? অবভিয়াসলি প্রজাপতির পাখাতে তো কোনো হাড্ডিই নেই, বাট এর পাখির পাখাতে তো হাড্ডি আছে, কারেক্ট? পাখির যে পালক, প্রজাপতির যে পালক, এগুলা কি সেম? অবভিয়াসলি না। কিন্তু তারা কি সেম ফাংশন করেন না? সেম ফাংশন করেন। এখানে কি আবার সেম ফাংশন করেননি? উই ডোন্ট নো, আমরা জানি না। তো এই যে মিস্ট্রিয়াস জিনিসগুলা, এই জিনিসগুলো হচ্ছে আমরা আজকের দিনের তথ্য এবং প্রমাণ যে কিভাবে বিবর্তন হয়। ঠিক আছে, তো চলো এক এক করে আমরা দেখি। 3 নম্বর তো এটা আমরা জানি, এটা হচ্ছে জীবাশ্ম, এটা সবাই জানি, কঙ্কাল। এটা দেখো, এই যে জিনিসগুলো আমরা জাস্ট এর আগের স্লাইডে দেখছি, যেখানে আমরা দেখতেছি যে একটা মানুষের হাত, একটা মানুষের হাতের গঠন, হাড়গত গঠন, সেটা একটা চিতার অগ্রপথের সাথে মিলে, একটা তিমির ফ্লিপারের সাথে মিলে। ফ্লিপার মানে তিমি, যেটা দিয়ে সাঁতার কাটে, ঠিক আছে, যেটা দিয়ে সাঁতার সাঁতার কাটে সে, এবং একটা বাদুড়ের ডানার সাথেও মিলে। বাট এগুলা ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন, এক ফাংশন না। মানুষের হাতের ফাংশন এই কলম ধরা, ভাত খাওয়া, ঠিক তো, কারোরে ধরা। চিতার অগ্রপদের ফাংশন সেম না, তার ফাংশন হচ্ছে দৌড়ানো। সেম, এটা তিমির ফ্লিপারের ফাংশন সেম না, কাজ ডিফারেন্ট, তার হচ্ছে সাঁতার কাটা। বাদুড়ের ডানার ফাংশন সেম না, তার ফাংশন হচ্ছে উড়া, ফ্লাই করা। তো আমরা কি দেখতেছি, যদিও তারার গঠনগত স্ট্রাকচার মানে সেম, কিন্তু কার্যকরিতা ডিফারেন্ট ডিফারেন্ট। তাতে আমরা কিটা বুঝতে পারি যে তারা কোনো না কোনো এক সময় একই জীব থেকে উৎপত্তি হয়েছে, কারেক্ট? আমরা এটা বুঝতে পারি না যে তারার পূর্বপুরুষ কোনো না কোনো সময় এক আসলো, তারা মানে আমরা, ঠিক আছে না? আমি এবং চিতা, আমি এবং চিতা, আমি এবং তিমি, আমি এবং একটা বাদুড়, তুমি এবং একটা বাদুড়, অনেক 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 বছর আগে কোনো না কোনো আমাদের একটাই পূর্বপুরুষ আছিলেন, ঠিক তো? এটা বুঝতে পারি না আমরা, এটা কন্ট্রোল করতে পারি না আমরা? নিশ্চয়ই পারি, কমন সেন্সের কথা। এই সমস্ত অর্গানসগুলা, অঙ্গগুলা, যেগুলার গঠন সিমিলার কিন্তু ফাংশন আলাদা, সেগুলার আমরা কই সমসংস্থ অঙ্গ। এবং এটা হচ্ছে তার সংজ্ঞাটা তোমরা লেখা নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে? আমি স্ক্রিনের বাইরেই একবার রিড আউট করি। জীবের যে সকল অঙ্গ উৎপত্তি ও গঠনভাবে একই রকম কিন্তু কার্যগতভাবে ভিন্ন, তাদের সমসংস্থ অঙ্গ বলে। ক্লিয়ার? তো এটা একটা বিবর্তনের পারফেক্ট পরিচয়। কি পরিচয়? বিবর্তনের পারফেক্ট পরিচয়। কিভাবে? এটা জিনগত অভিযোজন ভাবে, জিনগত অভিযোজনের কারণে বিবর্তনের একটা পারফেক্ট উদাহরণ। হাউ? মানুষ এক এনভায়রনমেন্টের মধ্যে থাকছে, চিতা আরেক পরিবেশে থাকছে, তিমি টোটালি আলাদা পরিবেশে থাকছে। যে যে পরিবেশে থাকছে তার অঙ্গটা ঠিক সেইভাবেই ডেভেলপ করছে এবং তার পরবর্তী প্রজন্মে সেই জিনিসটাই পাস অন হয়েছে। এটা আচরণগত না, এটা হয়েছে জিনগত পরিবর্তন, জিনগত অভিযোজন, যার কারণে হয়েছে বিবর্তন, যার কারণে বিভিন্ন বিভিন্ন আজকের দিনে প্রজাতি, একই রকম স্ট্রাকচার হোল্ড করা বিভিন্ন প্রজাতি আমরা দেখতে পারি, ঠিক তো? তো এটা হচ্ছে বিবর্তনের একটা পারফেক্ট পরিচয়। নেক্সট দেখি, আমরা যে নেক্সট দুইটা পাখা আছিল, সেই দুইটা পাখা কি? এগুলোর হয় সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ মানে তারা একই সার্কেল, একই বৃত্তের মধ্যে আসিল, কিন্তু তার উৎপত্তি এক না, ঠিক আছে? একটা পাখি এবং একটা যদি প্রজাপতি কই, দিলে আমরা তার মধ্যে যেহেতু গঠনগত স্ট্রাকচার সেম দেখি না, গঠনগত সিমিলারিটিস পাই না,
তার মানে আমরা বুঝতে পারি যে তারা দুইটা আলাদা আলাদা জায়গা থেকে উৎপত্তি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে আইছে। কই আইছে? একই সার্কেলে, একই একটা প্রকৃতির মধ্যে আইছে। সেই একই প্রকৃতিতে বাঁচতে গিয়া তারা একই রকম তার মধ্যে অভিযোজন হইছে। কি? আচরণগত অভিযোজন, যে তারা উঠতে লাগবো। সেই আচরণগত অভিযোজন থেকে পরবর্তী সময় কি হয়েছে? জিনগত অভিযোজন, যে একটা বাটারফ্লাই এর মধ্যে একটা প্রজাপতির মধ্যে পাখনাটা এরকম হইব, আর একটা পাখির মধ্যে পাখনাটা এরকম হইব। যার কারণে কি হয়, আজকের দিনে আমরা যদি 1000টা প্রজাপতি দেখি তার মধ্যে সেম রকমের পাখনা, ঠিক তো? সেম রকমের পাখা থাকে, কারণ সে বংশগতিতে আই যায়। বংশগতিতে কোন সময় হইব? যখন জিনগত হইব। আর জিনগত তখনই হইব যখন এটা অভিযোজনটা জিনগত হইব, সেই পরিবর্তনটা জিনগত হইব। কারেক্ট? তো এটা পতঙ্গের ডানা, এটা পাখির ডানা, যদিও তারা কার্যগতভাবে একই রকম কিন্তু গঠনগত ও উৎপত্তিগতভাবে ভিন্ন, তাদের সমবৃত্তীয় অঙ্গ বলে মনে রাখতে লাগবো। যে ডিফারেন্ট জায়গা থেকে আওয়া প্রাণীরা, ডিফারেন্ট জায়গা থেকে আওয়া জীবরা একই বৃত্তের মধ্যে বা একই পরিবেশে থাকার কারণে তার মধ্যে সামঞ্জস্য দেখা যায়, তার আচরণের মধ্যে, বা তারা যে অঙ্গগুলা থাকে সেই অঙ্গগুলা ডিফারেন্ট থাকে, কিন্তু ডিফারেন্ট এমন ভাবে থাকে যে তারা সেম ফাংশন যাতে করতে পারে। আরেকটা উদাহরণ আমরা নিতে পারি, কি কয়, মাছের যে পাখাগুলা থাকে এবং একটা তিমির যে ফ্লিপারটা থাকে, ঠিক আছে? মাছের যে ডানা, মাছের যে সাঁতার কাটার লেগে তার যে কাটাগুলা থাকে, পাখাগুলা থাকে, এইগুলা ডিফারেন্ট হয় কার সাথে? একটা তিমি মাছের সাথে, ঠিক আছে? কিন্তু দুটোটার ফাংশন তো সেমই, দুটোটা একই পরিবেশে থাকার লেগে তার মধ্যে অভিযোজন হয়েছে, তার মতো জিনগত অভিযোজন হয়েছে। এবং একটা তিমির বাচ্চা হঠাৎ করে মাছের মতো হয় না, তিমির বাচ্চাটা তিমির মতোই হয়, ঠিক না? মানে তিমির মধ্যে যে জিনিসগুলা চেঞ্জ হয়েছে সেটা তিমির বাচ্চার মধ্যেও আয়, এবং তাতে আমরা কইতে পারি যে এই চেঞ্জেসগুলা আচরণগত না, এই চেঞ্জেসগুলা জিনগত, এবং যার কারণে হইছে বিবর্তন, এবং এটা হইছে একটা বিবর্তনের সঠিক উদাহরণ। এবং লাস্ট আমরা ফসিলস বা জীবাশ্ম, এটা কি? ভূগর্ভে পাললিক শিলাস্তরে দীর্ঘকাল চাপা পড়ে থাকা প্রাচীন জীবদেহের সামগ্রিক বা আংশিক প্রস্তুরীভূত এটা দেহ বিশেষ হইব। এটা আমার তো আমি মানে উচ্চারণ করতে পারতেছি না এটা কি। আচ্ছা, প্রস্তুরীভূত দেহ বিশেষ অথবা তার ছাপকে জীবাশ্ম বলে। মানে কি? আজকে অব্দি আমরা জানতাম যে কঙ্কাল ছাড়া কোনো কিছুর জীবাশ্ম কয়। হইতে পারে যে পৃথিবীর ভূগর্ভের মধ্যে কোনো একটা প্রাণী চাপা পড়ার কারণে তার বডির যে শক্ত পার্টটা, মানে তার যে হাড়টা, সেই হাড়টা ভূগর্ভে এখন অব্দি থাকা গেছে, এবং এটা আজকের দিনে আমরা কঙ্কাল হিসাবে চিনি। সেই কঙ্কালটা একটা জীবাশ্ম। নতুবা কি হইতে পারে? একটা ছাপ শুধুমাত্র থাকতে পারে, এটা ছাপ, সেই ছাপটাও কিন্তু আমার কাছে জীবাশ্ম, ঠিক আছে? তো জীবাশ্ম কিভাবে উদাহরণ দেয়, জীবাশ্ম কিভাবে বিবর্তন বুঝায়? তো জীবাশ্ম কিছুটা এইভাবে বিবর্তন বুঝায়, যেভাবে আমি এখানে অ্যানালিস্ট করছি। দেখো, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তো কি লেখা আছে এখানে, যে জীবাশ্মের বয়স নির্ধারণ করে জীবাশ্মভূত সেই জীবের পৃথিবীতে আবির্ভাবের সময়কাল জানা যায়, ঠিক আছে? এবার তুমি কি ভাই, যে একটা কঙ্কাল পাওয়া গেছে, সেই কঙ্কালটার বয়স নির্ধারণ আমরা কিভাবে করবো? তো সেই কঙ্কালটার বয়স নির্ধারণ করার একটা প্রপার টেকনিক আছে, সেই টেকনিকটারে কয় রেডিও কার্বন ডেটিং, ঠিক আছে? C14 ডেটিং অথবা রেডিও অ্যাক্টিভ কার্বন ডেটিং। সেই পদ্ধতির মাধ্যমে আজকের দিনে আর্কিওলজিস্টরা, সায়েন্টিস্টরা যে কোনো একটা জীবাশ্ম যখন ভূগর্ভের থেকে আবিষ্কার করা হয় তখন সেটার বয়স নির্ধারণ করতে পারে। এবং যদি আজকে এটা ডাইনোসর হয়, তে আজকের দিনে আমরা এটা জানি যে ডাইনোসর আজকের থেকে কত বছর আগে আবির্ভাব হয়েছিল এই পৃথিবীতে, এবং কত বছর আগে সে বিলুপ্ত হয়ে গেছে। এই পুরো টাইমলাইন আমরা জানি কিভাবে? এই রেডিও কার্বন ডেটিং এর মাধ্যমে আমরা যে জীবাশ্মটা পাইছি সেই জীবাশ্মের বয়স নির্ধারণ কইরা। কারেক্ট? নেক্সট কি? বিলুপ্ত জীবের ভৌগোলিক বিস্তার সম্বন্ধে ধারণা পাওয়া যায়। আজকের দিনে যে বিলুপ্ত যে প্রাণীটা, সেই প্রাণীটা আমরা পুরো পৃথিবীতে কোন 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 জায়গায় আসিল, তার ভৌগোলিক বিস্তার কি আসিল সেটা সম্বন্ধে জানা যায়। নেক্সট কি? জীবাশ্ম থেকে বিলুপ্ত জীবদের আকৃতি, গঠন, প্রবৃত্তির ধারণা পাওয়া যায়। যে বিলুপ্ত প্রাণীটা, সেই বিলুপ্ত প্রাণীর আকৃতি, তার প্রকৃতি, তার স্ট্রাকচার কিরকম, সে প্রচুর জিনিস আমরা কি থেকে জানতে পারি? সেই জিনিসটা থেকে জানতে পারি, ঠিক আছে? তো সেই জীবাশ্মের স্টাডি করে সেটা আমরা জানতে পারি। আচ্ছা, তারপরে কি? বিভিন্ন সময়ে জীবাশ্ম অধ্যয়নের মাধ্যমে জীবদেহের মধ্যে কিভাবে পরিবর্তন ঘটেছে তা জানা যায়, এবং এটি হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মেইন পয়েন্ট, যার কারণে আমরা কই যে জীবাশ্ম থেকে আমরা বিবর্তনের অধ্যয়ন করতে পারি। কিভাবে?
বিভিন্ন সময়ে যে জীবাশ্মের অধ্যয়ন করি তার মাধ্যমে জানতে পারি আমরা যে কিভাবে একটা সরল সহজদেহী একটা জীব থেকে কঠিন মানে একটা কমপ্লেক্স একটা অর্গানিজম একটা জীব তৈরি হয়েছে। ঠিক আছে, হয়তোবা আজকের দিনে সেই সরল জীবটা নাই, কিন্তু তার জীবাশ্ম আছে। তা জীবাশ্ম থেকে আমরা দেখতে পারি আরে এটার বডিতে তো জাস্ট এই কয়েকটা জিনিস আছে, তার বডিতে তো এটা নাই, তার বডিতে তো ওইটা নাই, বাট আজকের দিনের জীবগুলোর মধ্যে তো এটি আছে। তার মানে কি তার বডিতে এইসব জিনিস নাই থাকার কারণেই সে প্রাকৃতিক নির্বাচনে টিকতে পারছে না, সে প্রকৃতির সাথে কম্পিট করে থাকতে পারছে না। কিন্তু তার থেকেই যে পরবর্তী প্রজন্মগুলো আইছে যার মধ্যে এই জিনিসগুলো ডেভেলপ আছে, প্রচুর অর্গান আছে, প্রচুর অঙ্গ আছে, প্রচুর ব্যবহারিক জিনিস আছে, তারা এনভায়রনমেন্টের মধ্যে টিকে গেছে, তারা সার্ভাইভ করছে। ঠিক তো, এই কনক্লুশন আমরা আনতে পারি। তো ঠিক এইভাবেই প্রত্যেকটা জীবাশ্ম থেকে আমরা কি করি, বিবর্তনের প্রমাণ পাই, আর বিবর্তনের সম্বন্ধে আরো নতুন নতুন তথ্য সংগ্রহ করতে পারি। লাস্ট পয়েন্ট কি লেখা এখানে, জীবাশ্ম থেকে হারানো সূত্র বা মিসিং লিঙ্ক সম্বন্ধে ধারণা পাওয়া যায়। মানে কি, অনেক সময় সায়েন্টিস্টদের মধ্যে একটা কনফিউশন লাগে যে আমরা যদি কই যে সরীসৃপ থেকে পাখি আইছে, তো সরীসৃপ থেকে পাখি আইছে এটা প্রমাণ কেমনে করবো? ঠিক আছে, তো তার কারণে একটা মিসিং একটা জিনিস পাওয়া যায়। মানে এমন একটা যদি কিছু পাওয়া যেত যার মধ্যে সরীসৃপেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, আবার কিছু পাখিরও ক্যারেক্টারিস্টিক্স আছে, কিছু বৈশিষ্ট্য আছে, তাহলে আমরা কইতে পারলাম যে হ্যাঁ, যখন সরীসৃপ থেকে পাখি আইছে তখন মধ্যবর্তী সময়ে এই প্রজাতির আছিল, কিন্তু এই প্রজাতি আজকের দিনে নাই। তো এটার আমরা কই মিসিং লিঙ্ক, যেটা সায়েন্টিস্টরা বাইর করতে পারেন না। এটার আমরা কই মিসিং লিঙ্ক, আজকের দিনে এনভায়রনমেন্টের মধ্যে এটা মিসিং নাই, লিঙ্ক আছে কিন্তু মিসিং, এই লিঙ্কটা আমরা আবিষ্কার করতে পারলাম না। তো ঠিক সেই কারণে আর্কিওপটেরিক্স নামের একটা কি করতাম, এটা পাখি না সরীসৃপ, আর্কিওপটেরিক্স নামে একটা আলাদা প্রজাতিরই একটা আলাদা অর্গানিজম আবিষ্কার হয়েছিল। ঠিক আছে, এবং এই আর্কিওপটেরিক্স এর মধ্যে দেখা গেছে কি পাখির কিছু বৈশিষ্ট্য আছে, সরীসৃপের কিছু বৈশিষ্ট্য আছে। তার মানে এটা টোটালি কনক্লুড করা গেছে তারপরে যে সরীসৃপ থেকেই পাখি আইছে। ক্লিয়ার? তো ওই যে লিঙ্কটা আসলো, এটা আজকের দিনে আমরা এনভায়রনমেন্টের মধ্যে মিসিং, তার কারণে আমরা এটার মিসিং লিঙ্ক কই, এবং এটারই আমরা জীবাশ্মের মধ্যে যদি পাইলাই তুইলে এটার থেকে আমরা অধ্যয়ন করে সেটা পুরা বিবর্তনের হিস্ট্রিটা, পুরা বিবর্তনের লাইনটা আমরা জানতে পারি। ক্লিয়ার? বুঝা গেছে? বাস, কি কি জানলাম, বিবর্তন জিনিসটা কি, অভিযোজন এবং বিবর্তনের মধ্যে পার্থক্যটা কি এবং সামঞ্জস্যটা কি, কিভাবে একটা একটার উপর নির্ভরশীল, প্রজাতি গঠন কি, তারপরে আমরা কি দেখলাম আজকে যে অর্জিত অর্জিত বৈশিষ্ট্য এবং কি কয় উত্তরাধিকারিক সূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য কি, জিনিসগুলা কি কি, উদাহরণ কি। তারপরে দেখলাম যে চার্লস ডারউইন কে, চার্লস ডারউইনের স্টাডিগুলা, চার্লস ডারউইনে মূলত কি কি কথা কইয়া গেছেন বিবর্তন হিসাবে, তাইনের স্টাডি হিসাবে। তারপরে দেখলাম যে বিবর্তন, যে আমরা এত বিবর্তন বিবর্তন ছিল, সেই বিবর্তনের প্রমাণ কি, তথ্য কি, ভিত্তি কি, সেই ভিত্তিগুলো আমরা দেখলাম। সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, সেই জীবাশ্ম স্টাডিটা কিভাবে বিবর্তনের সাথে মেল খায়, কিভাবে বিবর্তনের স্টাডিটা একটু হেল্প করে আমরা বুঝতে পারি, সেই সমস্ত জিনিস দেখলাম। ঠিক তো? তো এই জিনিসটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং এটা পরবর্তী সময় তোমরা লিখতে পারো। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আয় অনেক সময়। তো দিস ইজ দ্য এন্ড অফ দিস চ্যাপ্টার। এখানের মধ্যে আমরা চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার সমস্ত কিছু আমরা ডিসকাস করছি, এবং তাতে যদি তোমার কোনো কিছু ডাউট থাকে ইউ ক্যান আস্ক ইন দ্য কমেন্টসের মধ্যে জিজ্ঞেস করতে পারো অবভিয়াসলি। ঠিক আছে, যে জিনিসগুলো এখানে লেখা আসলো বিভিন্ন সময়ে ভিডিওটারে পজ করে সে তোমরা স্ক্রিনশট নিয়ে নিজের সেলফ মেড নোটসও বানাইতে পারো। ঠিক আছে, তো ভেরি মাচ থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড stay tuned for the next class.